আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার, সকলকে ফাতেমাস লার্নিং একাডেমিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব বিজ্ঞান সমীকরণ। আজকে মূলত আমরা দেখব অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারে যে সকল ম্যাথমেটিক্স আসে সেগুলোতে কি কি রিকোয়ারমেন্ট বা করণীয় থাকতে পারে এবং আমরা কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে সেগুলোর সমাধান করতে পারি। আপনাকে বলা হতে পারে প্রিপেয়ার or calculate or require or determine or identify. Number 1, tabular analysis. টেবুলার অ্যানালাইসিস আরও কি নামে থাকতে পারে আপনাকে বলা হতে পারে ট্রানজেকশন অ্যানালাইসিস অথবা ইকুয়েশন অ্যানালাইসিস অথবা দ্য ইফেক্ট অফ ট্রানজেকশন ইন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখানে মূলত আমরা লেনদেনগুলোকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে বিশ্লেষণ করব। নাম্বার 2, ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী। আয় বিবরণীতে মূলত কি যাবে? আয় বিবরণীতে সকল ধরনের রেভিনিউ, আয় থেকে সকল ধরনের এক্সপেন্স, ব্যয়গুলোকে আমরা বাদ দিয়ে থাকব। যদি রেভিনিউ এক্সপেন্স থেকে বড় হয় তাহলে নিট ইনকাম বের হবে এবং যদি রেভিনিউ এক্সপেন্স থেকে ছোট হয় তাহলে নিট লস বের হবে। নাম্বার 3, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে কোন আইটেম যাবে? যে সকল আইটেম দ্বারা ক্যাপিটালের পরিমাণ বাড়বে মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা সেগুলোকে প্লাস করব এবং যে সকল আইটেম দ্বারা ক্যাপিটালের পরিমাণ কমে যাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে সেগুলো আমরা মাইনাস করব এবং পরিশেষে ওনার্স ইকুইটির এন্ডিং অথবা ক্লোজিং ব্যালেন্স বের হবে। নাম্বার 4, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের বাংলা হচ্ছে উদ্বৃত্ত পত্র। ব্যালেন্স শিটে সাধারণত দুটো সাইড থাকবে, একটা হচ্ছে অ্যাসেট, অপরটি হচ্ছে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আপনারা সবসময় মনে রাখবেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাসেট তার লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির সমান হবে। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে কি জানতে পারি? এ ইকুয়াল টু এল প্লাস ওই। তার মানে হচ্ছে অ্যাসেট সবসময় লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির সমান হবে। অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারে যেই সকল ম্যাথ থাকে সেগুলোতে সাধারণত এই 4টি স্টেটমেন্ট করার জন্য বলা হয়ে থাকে। এই 4টি স্টেটমেন্টের ইন্ডিভিজুয়াল ফরম্যাট আছে। আমাদের ম্যাথ করার আগে ইন্ডিভিজুয়াল ফরম্যাট সম্পর্কে ধারণা লাভ করতে হবে। আজকে মূলত আমি আপনাদের সাথে এই 4টা স্টেটমেন্টের ফরম্যাট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি আপনাদের সাথে যেই ফরম্যাটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেবুলার অ্যানালাইসিসের ফরম্যাট। আপনারা একটু লক্ষ্য করুন, এখানে টেবুলার অ্যানালাইসিসের একটি টেবিল ড্র করা হয়েছে। সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, নেম অফ দ্য অর্গানাইজেশন। আপনার কোয়েশ্চেনে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে, আমরা ওই নামটা এখানে লিখব। সাপোজ যদি দেওয়া থাকে এবিসি কোম্পানি, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে এবিসি কোম্পানির নামটা লিখতে হবে। তারপর আমরা যেটা করব, রিকোয়ারমেন্টে আপনার কাছে যা চাওয়া হবে, যদি বলা থাকে প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস তাহলে আমরা এখানে টেবুলার অ্যানালাইসিস কথাটা লিখব, অথবা যদি বলা থাকে ট্রানজেকশন অ্যানালাইসিস অথবা ইকুয়েশন অ্যানালাইসিস অথবা দ্য ইফেক্ট অফ ট্রানজেকশন ইন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটি বলা থাকবে এখানে আমাদের সেটি লিখতে হবে। তারপর যেটা করব আমরা আমাদের খাতায় পেন্সিল এবং স্কেল দিয়ে একটা টেবিল ড্র করার চেষ্টা করব। আপনারা সবসময় মনে রাখবেন টেবুলার অ্যানালাইসিসের 5টি কলাম ফিক্স থাকবে। 5টি কলাম কি? টেবুলার অ্যানালাইসিসের বাম দিকে সর্বপ্রথম যেই কলামটি হবে সেটি হচ্ছে ডেট, তারিখ একটা। টেবুলার অ্যানালাইসিসের লাস্টে ডান দিকে যেই কলামটা থাকবে সেটি হচ্ছে রিমার্কস, মন্তব্য দুটো। তারপর যেটা করব, মাঝখান বরাবর আমরা ভাগ করে ফেলব, ইকুয়াল চিহ্নটা ইউজ করব। কেন? আমি আগেই বলেছি টেবুলার অ্যানালাইসিসকে আমরা লেনদেনগুলোকে বিশ্লেষণ করব অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি জানি?
অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমি এখানে সেটাই লিখেছি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে কয়টা কলাম পেলাম? ডেট একটা, রিমার্কস দুইটা, মাঝ বরাবর ভাগ করে ফেলবো তিনটা। অ্যাসেটের বাম পাশে প্রথম দিকে একটা কলাম ফিক্স থাকবে, যেটি হচ্ছে ক্যাশ। লাইবিলিটিস প্লাস ওনার্স সিকিউরিটির ডান দিকে একটা কলাম ফিক্স থাকবে, যেটি হচ্ছে ক্যাপিটাল। তাহলে কয়টা কলাম পেলাম? নাম্বার 1 ডেট, নাম্বার 2 রিমার্কস, নাম্বার 3 ইকুয়াল, অ্যাসেট দিকে একটা ফিক্স থাকবে বাম দিকে, নাম্বার 4 ক্যাশ। লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির পাশে ডান দিকে একটা কলাম ফিক্স থাকবে, যেটির নাম হচ্ছে ক্যাপিটাল। এই টোটাল 5টা কলাম ফিক্স থাকবে। তাহলে বাকি কলামগুলো কোথা থেকে আসবে? বাকি কলামগুলো ডিপেন্ড করবে আপনার কোয়েশ্চনের উপর। যেমন কোয়েশ্চনে যদি বলা থাকে ফার্নিচার, তাহলে ফার্নিচার কি? ফার্নিচার হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। আপনি অ্যাসেট দিকে আরেকটা কলাম ড্র করবেন, যেটার নাম হবে ফার্নিচার। কোয়েশ্চনে যদি বলা থাকে অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদার, অ্যাকাউন্ট পেয়েবল কি? ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। কোয়েশ্চনে যদি বলা থাকে যে পাওনাদারকে আপনি টাকা পেড করেছেন, তাহলে এখানে পাওনাদারের একটা ব্যাপার চলে আসবে। আপনি লাইবিলিটিস পাশে আরেকটা কলাম ড্র করবেন, যেটার নাম হবে অ্যাকাউন্ট পেয়েবল। তাহলে আমরা কি পেলাম? এই 5টা কলামের পরে আরও যদি কোনো কলাম আসে, তাহলে সেটা ডিপেন্ড করবে আমাদের কোয়েশ্চনের উপর। কোয়েশ্চনে নতুন নতুন একটা নাম আসবে, আমাদের নতুন করে টেবিলে আমাদের একটা করে কলাম ড্র করব। যদি অ্যাসেট রিলেটেড নামগুলো হয়ে থাকে, অ্যাসেট পাশে যাবে। যদি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি রিলেটেড নামগুলো হয়, তাহলে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির পাশে আমরা কলামগুলো ড্র করব। ডেট, আমাদের কোয়েশ্চনে সিরিয়ালি ডেট দেওয়া থাকবে। যেই ডেটের ট্রানজ্যাকশন আমরা ওই ডেটে আমরা সেটা হচ্ছে রেকর্ড করব। ক্যাপিটাল এবং রিমার্কস, এই দুইটা ঘর হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। আপনাদের সাথে আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি যে অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশন হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এই ইকুয়েশনটাকে যদি আমি বৃদ্ধিকরণ করি, তাহলে আমরা আরেকটা নতুন ইকুয়েশন পাই, যেটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। একটু খেয়াল করেন, এ এবং এল তাদের নিজস্ব জায়গায় আছে। আমরা ওইকে ভেঙে এই 4টা লিখলাম, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। আজকে মূলত আমি এই 4টা নিয়েই কাজ করব। সি ক্যাপিটাল, আর রেভিনিউ, ই এক্সপেন্স, ডি ড্রয়িংস। আপনারা একটু খেয়াল করেন, দুটো আইটেমের সাথে সি এবং আর, এই দুটো আইটেমের সামনে প্লাস চিহ্ন ইউজ করা হয়েছে, এবং ই এবং ডি এই দুটো আইটেমের সামনে মাইনাস চিহ্ন ইউজ করা হয়েছে। তাহলে ক্যাপিটাল এবং রিমার্কসের ঘরটা কেন আমি ইম্পর্টেন্ট বললাম? ক্যাপিটালের ঘরে এই 4টা আইটেম আসবে, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। আপনারা মনে রাখবেন, ক্যাপিটাল এবং রেভিনিউ এই দুইটা দ্বারা ক্যাপিটালের পরিমাণ বাড়বে, এজন্য আমরা প্লাস চিহ্ন ইউজ করব, এবং এক্সপেন্স এবং ড্রয়িংস এই দুইটা দ্বারা ক্যাপিটালের পরিমাণ কমে যাবে, এজন্য আমরা এই দুটোর আগে মাইনাস চিহ্ন ইউজ করব। রিমার্কস, মন্তব্য, এই ঘরে আমরা মূলত কি মন্তব্য করব? এই ঘরে আমরা নাম লিখব, কিন্তু নামগুলো লেখার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি সব ট্রানজ্যাকশনের নাম লিখব না, যেই সকল ট্রানজ্যাকশন এই 4টার সাথে রিলেটেড আমি সেই সকল নাম লিখব। যেমন ক্যাপিটাল রিলেটেড হলে ক্যাপিটাল, রেভিনিউ রিলেটেড হলে রেভিনিউ, এক্সপেন্স রিলেটেড হলে এক্সপেন্স, এবং ড্রয়িংস রিলেটেড হলে ড্রয়িংস। দ্যাট মিন্স আমরা এই 4টা রিলেটেড আইটেমের নাম লিখব, বাকিগুলো লিখব না। সবাই একটু লক্ষ্য করুন, আমি এখানে টেবুলার অ্যানালাইসিস বোঝানোর জন্যে আমি একটা এক্সাম্পল দিয়েছি। এখানে কি বলা হয়েছে? 2020 এপ্রিল 1, ওনার অফ এবিসি কোম্পানি ইনভেস্টেড টাকা 10 লাখ ক্যাশ অ্যান্ড ফার্নিচার টাকা
2,50,000 টু স্টার্ট দ্য বিজনেস। এটির বাংলা হলো 2020 সালের এপ্রিলের 1 তারিখ এবিসি কোম্পানির মালিক তার ব্যবসা শুরু করার সময় ব্যবসায় ইনভেস্ট করেছে ক্যাশ হিসেবে 10 লাখ টাকা এবং ফার্নিচার হিসেবে 2,50,000 টাকা। এই ট্রানজেকশনটাকে আমরা টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিব। আপনারা মনে রাখবেন, আমরা যখন টেবুলার অ্যানালাইসিসের ম্যাথ করব, টেবুলার অ্যানালাইসিসের ম্যাথের মধ্যে আমাদের অনেকগুলা কলাম হবে। আমরা যদি খাতাটাকে এভাবে ধরে কলামগুলো ড্র করার চেষ্টা করি তাহলে আমাদের ড্র করতে একটু প্রবলেম হবে। সেজন্য আমরা কি করব, আমরা ম্যাথ করার জন্য খাতাটাকে এভাবে ধরে দেন আমরা কলামগুলো ড্র করব। এটা শুধু টেবুলার অ্যানালাইসিসের জন্য না, অ্যাকাউন্টিং কোর্সের যেই ম্যাথগুলোতে অনেকগুলা কলাম থাকে ওই চ্যাপ্টারের ম্যাথগুলোতে সাধারণত আমরা ম্যাথগুলো করার সময় খাতাগুলোকে এভাবে না ধরে আমরা এভাবে ধরে ম্যাথগুলো করার চেষ্টা করে থাকি। সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের কোম্পানির নাম লিখতে হবে। এখানে কোম্পানির নাম বলা আছে এবিসি কোম্পানি। আমি এবিসি কোম্পানির নাম লিখলাম। যেহেতু এটা টেবুলার অ্যানালাইসিস, আমি এখানে টেবুলার অ্যানালাইসিস কথাটি লিখলাম। ডেটের ঘরে এসে আমাদের যেই ডেটের ট্রানজেকশন আমাদের ওই ডেটটা লিখতে হবে। এখানে আমাদের ডেটটা হচ্ছে 2020 এপ্রিলের 1 তারিখ। খেয়াল করেন এপ্রিলের 1 তারিখে কি হয়েছে, মালিক ব্যবসায়ে 10 লাখ টাকার ক্যাশ নিয়ে আসছে। আমি এর আগের ক্লাসগুলোতে আপনাকে বলেছি ক্যাশ কি, ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। আপনারা সবসময় ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন। মালিক যদি ব্যবসায়ে 10 লাখ টাকার ক্যাশ নিয়ে আসে তাহলে ব্যবসায়ের ক্যাশের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমি এখানে ক্যাশের পাশে আমি এখানে লিখব 10 লাখ টাকা। মালিক আরও কি নিয়ে আসছে, মালিক ব্যবসায়ে আরও 2,50,000 টাকার ফার্নিচার নিয়ে আসছে। আপনারা একটু খেয়াল করেন, আমি যেই 5টা কলাম এখানে ড্র করেছি এখানে কিন্তু ফার্নিচার নামে কোনো কলাম নেই। তাহলে আমাদের কি করতে হবে, আমি আগেও বলেছি যে ম্যাথে যত নতুন নাম আসবে আমাদের ততগুলো কলাম ড্র করতে হবে। যদি অ্যাসেট হয় তাহলে অ্যাসেট পাশে, যদি লাইবিলিটিস হয় তাহলে লাইবিলিটিস পাশে। তাহলে আমরা কি জানি, ফার্নিচার কি, ফার্নিচার হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তাহলে আমরা অ্যাসেট দিকে আরেকটা কলাম ড্র করব যেটার নাম কি হবে, যেটার নাম হবে ফার্নিচার। তাহলে খেয়াল করেন ফার্নিচার বাবদ ব্যবসায়ে 2,50,000 টাকা নিয়ে আসছে। আপনারা একটু চিন্তা করেন, ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে ব্যবসায়ে যদি মালিক ফার্নিচার নিয়ে আসে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের ফার্নিচারের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা এখানে ফার্নিচারের পরিমাণ লিখব 2,50,000 টাকা। আপনারা একটু খেয়াল করেন, আমি অনেক সময় বেড়ে যাবে এবং কমে যাবে এই দুটো ওয়ার্ড ইউজ করেছি। বেড়ে যাবে প্লাস, কমে যাবে মাইনাস। সাধারণত প্লাস চিহ্নটা ইউজ করতে হয় না। কোনো একটা অ্যামাউন্টের সামনে যদি কোনো প্লাস মাইনাস না থাকে তাহলে আমরা ধরে নেই যে এটা পজিটিভ মান। দ্যাট মিন্স এটার সামনে প্লাস চিহ্নটা অলরেডি রয়েছে। এখন আসেন মাইনাস চিহ্নটা আমরা কিভাবে ইউজ করব। আমি যখন বলবো কমে যাবে, আপনারা ইচ্ছা করলে মাইনাস চিহ্নটা ইউজ করতে পারেন, অথবা আপনারা মাইনাস চিহ্ন ইউজ না করে আপনারা ব্র্যাকেট ইউজ করতে পারেন। আমি যদি লিখি 5,000 টাকা ব্র্যাকেট ইউজ করি তাহলে এটা ধরে নিতে হবে বা বুঝতে হবে এটা একটা নেগেটিভ অ্যামাউন্ট। আর যদি আমি শুধু 5,000 লিখি তাহলে এটা একটা পজিটিভ অ্যামাউন্ট, এটার সামনে অলরেডি প্লাস কথাটা বলা আছে। আমরা কি জানি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট দিকে অলরেডি আমি পোস্টিং করে ফেলেছি 10 লাখ টাকা এবং 2,50,000 টাকা। টোটাল কত হলো, টোটাল হলো 12,50,000। আপনারা সবসময় মনে রাখবেন অ্যাসেট লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির সমান হবে। তার মানে আমাদের ডান দিকেও কত টাকা হবে,
50,000। তাহলে কোন কলামে যাবে? খেয়াল করেন, মালিক ব্যবসায়ে 10 লাখ টাকা ক্যাশ এবং 2,50,000 টাকার ফার্নিচার ইনভেস্ট করেছে। তাহলে আমরা বলতে পারি ব্যবসায়ের ক্যাপিটাল মূলধন বেড়েছে কত টাকার? টোটাল 12,50,000 টাকার। তাহলে আমরা এখানে ক্যাপিটালের ঘরে লিখব 12,50,000 টাকা। তাহলে আপনারা একটু খেয়াল করেন, ইকুয়ালের বাম দিকেও 12,50,000 টাকা, ডান দিকেও 12,50,000 টাকা। দ্যাট মিন্স ইকুয়ালের দুই পাশ হচ্ছে সমান হয়েছে। রিমার্কসের ঘরে আমরা কি লিখব? আমরা একটু আগে দেখেছি ক্যাপিটালের ঘরে যদি কোনো আইটেম যায় তাহলে ওই আইটেমের নামটা আমরা রিমার্কসের ঘরে লিখব, আদারওয়াইজ আমরা লিখব না। তাহলে এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি ইনভেস্টমেন্ট। কেন? কারণ হচ্ছে এই 12,50,000 টাকা ব্যবসায়ের মালিক ইনভেস্ট করেছে। একটা টেবুলার অ্যানালাইসিসে এই রিলেটেড আরও অসংখ্য আইটেম আসবে। আমি পরবর্তীতে আপনাদের যখন ম্যাথ করাবো তখন আমি ডিটেলস আকারে আপনাদের এগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের সেকেন্ড ফরম্যাটটি হলো ফরম্যাট অফ ইনকাম স্টেটমেন্ট। এখানে একটি ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট ড্র করা হয়েছে, একটু লক্ষ্য করুন। সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, নেম অফ দ্য কোম্পানি। কোয়েশনে কোম্পানির একটা নাম দেওয়া থাকবে, সেই নামটা আমাদের এখানে লিখতে হবে। দেন হচ্ছে কোয়েশনে কি বলা হয়েছে, যদি বলা থাকে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, আমরা এখানে লিখে দিব এটা একটা ইনকাম স্টেটমেন্ট। দেন হচ্ছে আমাদের ডেটটা লিখতে হবে। আপনি মনে করেন এটা ডিসেম্বর 31 তারিখ 2020 সালের ম্যাথ, তাহলে কি লিখতে হবে? ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2020। এখানে কোয়েশন অনুযায়ী আমাদের ডেটটা লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড অথবা ফর দ্য মান্থ, যদি মান্থের ম্যাথ হয়ে থাকে ফর দ্য মান্থ এন্ডেড, এই কথাটুকু ফিক্স থাকবে। এখন আপনারা আসেন, একটা ইনকাম স্টেটমেন্টের সাধারণত কয়টি কলাম ফিক্স থাকবে? আমরা জানি একটা ইনকাম স্টেটমেন্টের সাধারণত 3টি কলাম থাকে। একটা হচ্ছে পার্টিকুলার্স বিবরণের কলাম, আর বাকি 2টা হচ্ছে টাকার অ্যামাউন্টের ঘর। আপনারা সবসময় মনে রাখবেন লাস্টের যেই টাকার অ্যামাউন্টের ঘর আছে এটাই হচ্ছে আমাদের মেইন টাকার অ্যামাউন্টের ঘর, আর তার আগে যেটা আছে এখানে আমাদের বিভিন্ন ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই ঘরটা রেখে থাকি। যেমন যদি রেভিনিউ 3-4টা থাকে আমরা একসাথে এই ঘরে যোগ করে যোগফলটা এখানে নিয়ে যাব। এক্সপেন্স যদি 2টা থাকে এই ঘরে 2টা যোগ করে দেন হচ্ছে আমরা এই পাশে নিয়ে যাব। সাধারণত ইনকাম স্টেটমেন্টে কি আসবে? ইনকাম স্টেটমেন্টে আমরা সকল ধরনের রেভিনিউ, আয় থেকে সকল ধরনের এক্সপেন্স, ব্যয়কে আমরা বাদ দিয়ে থাকি, এবং লাস্টে যেটা বের হয় সেটা হচ্ছে নিট ইনকাম অথবা নিট লস। তাহলে নিট ইনকাম কখন হবে, নিট লস কখন হবে? যদি রেভিনিউ এক্সপেন্স থেকে, রেভিনিউ যদি এক্সপেন্স থেকে বড় হয় তাহলে বের হবে নিট ইনকাম, আর যদি রেভিনিউ এক্সপেন্স থেকে ছোট হয় তাহলে বের হবে নিট লস। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের রেভিনিউ হচ্ছে 10,000 টাকা, ওই ব্যবসা প্রতিষ্ঠানের এক্সপেন্স হচ্ছে 6,000 টাকা। তাহলে আমরা কি জানি, ইনকাম স্টেটমেন্টে আমরা রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করব। তাহলে দেখেন এখানে রেভিনিউ 10,000 বড়, এক্সপেন্স 6,000 রেভিনিউ থেকে ছোট। তাহলে আমাদের কি বের হবে? তাহলে আমাদের নিট ইনকাম বের হবে কত টাকা? 4,000 টাকা। এটি হলো আমাদের একটা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব তখন আমরা ওই ম্যাথ অনুযায়ী একটা ইনকাম স্টেটমেন্ট করার চেষ্টা করব। আমাদের পরবর্তী ফরম্যাটটি হলো ওনার্স ইকুইটি স্টেটমেন্টের ফরম্যাট। এখানে শুরুতে আমরা নেম অফ দ্য কোম্পানির নাম লিখব। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট যদি মান্থের ম্যাথ হয় ফর দ্য মান্থ, আর যদি ইয়ারের ম্যাথ হয় তাহলে ফর দ্য ইয়ার। ডেটটা এখানে লিখে দিব। ইনকাম স্টেটমেন্টের মতো ওনার্স ইকুইটি স্টেটমেন্টেরও 3টি কলাম হবে, পার্টিকুলার্স এবং বাকি 2টা টাকার অ্যামাউন্টের ঘর। আমাদের লাস্টে টাকার অ্যামাউন্টের ঘরটি হলো আমাদের মেইন টাকার অ্যামাউন্টের ঘর। একটু লক্ষ্য করুন, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট শুরু হবে ক্যাপিটালের
বিগিনিং ব্যালেন্স দিয়ে এবং লাস্টে প্লাস মাইনাস করার পরে যেই আইটেমটা বের হবে সেটি হচ্ছে ওনার্স ইকুইটি অথবা ক্যাপিটালের এন্ডিং ব্যালেন্স। তাহলে কোন কোন আইটেমগুলো প্লাস হবে এবং কোন কোন আইটেমগুলো মাইনাস হবে আপনারা মনে রাখবেন। যে সকল আইটেম দ্বারা মালিকানা সত্ত্ব বাড়বে সেগুলোকে আমরা প্লাস করব এবং যে সকল আইটেম দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে বা কমে যাবে সেগুলো আমরা মাইনাস করব। ওনার্স ইকুইটি স্টেটমেন্টের প্রথম আইটেমটা হচ্ছে ক্যাপিটাল বিগিনিং। মালিক ব্যবসায়ের বিগিনিং ক্যাপিটাল ছাড়াও যদি কোনো এডিশনাল ক্যাপিটাল অতিরিক্ত মূলধন নিয়ে আসে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সেজন্য এখানে আমরা একটু খেয়াল করেন প্লাস লিখেছি। ক্যাপিটাল প্লাস এডিশনাল ক্যাপিটাল এই দুইটো দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অপরদিকে ইনকাম স্টেটমেন্ট থেকে যদি নিট ইনকাম আসে তাহলে নিট ইনকাম দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এজন্য নিট ইনকামের এখানে আমরা প্লাস লিখেছি। অথবা যদি ইনকাম স্টেটমেন্টে নিট লস আসে তাহলে নিট লস দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তাহলে নিট লসকে আমরা কি করব? মাইনাস করব। আপনারা মনে রাখবেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই একসাথে নিট ইনকাম অথবা নিট লস হতে পারবে না, যে কোনো একটা হবে। হয়তোবা আপনার ইনকাম হবে নয়তো আপনার লস হবে। তাহলে কি করব? যদি নিট ইনকাম হয় তাহলে প্লাস করব, আর যদি নিট লস হয় তাহলে মাইনাস করব। ড্রয়িংসের বাংলা কি? ড্রয়িংসের বাংলা হচ্ছে উত্তোলন। উত্তোলন কি? মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু টাকা বা কোনো পণ্যদ্রব্য নিজ প্রয়োজনে উত্তোলন করে নিয়ে যায়। মালিক ব্যবসা থেকে যদি টাকা উত্তোলন করে নিয়ে যায় তাহলে ব্যবসার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, ব্যবসায় ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। তাহলে যদি ড্রয়িংস থাকে তাহলে সেটা আমরা মাইনাস করব। তাহলে এই সকল আইটেমগুলা ক্যাপিটাল বিগিনিংয়ের সাথে প্লাস মাইনাস করার পরে আমাদের যেই ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা হচ্ছে ক্যাপিটাল এন্ডিং। এটি হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্টের ফরম্যাট। আমাদের পরবর্তী ফরম্যাটটি হলো ফরম্যাট অফ ব্যালেন্স শিট। শুরুতে আমি নেম অফ দ্য অর্গানাইজেশন লিখব, তারপর কি প্রিপেয়ার করতে বলা হয়েছে ব্যালেন্স শিট। আপনারা একটু ডেটটা খেয়াল করেন। আমরা ইনকাম স্টেটমেন্টে অথবা ওনার্স ইকুইটি স্টেটমেন্টে কি লিখেছি? ফর দ্য ইয়ার এন্ডেড অথবা ফর দ্য মান্থ এন্ডেড। কিন্তু এখানে আমরা ব্যালেন্স শিটে ওটা না লিখে আমরা লিখলাম অ্যাজ এট। কেন? আপনারা মনে রাখবেন ইনকাম স্টেটমেন্ট এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করা হয় একটা নির্দিষ্ট সময়ের জন্যে, যেমন একটা মান্থের অথবা একটা বছরের জন্যে, এই একটি নির্দিষ্ট সময়ের জন্যে। এজন্য আমরা বলতেছি ফর দ্য মান্থ অথবা ফর দ্য ইয়ার। বাট ব্যালেন্স শিট করা হয় একটা নির্দিষ্ট তারিখে, এজন্য ওই নির্দিষ্ট তারিখ বোঝানোর জন্য আমরা এখানে লিখলাম অ্যাজ এট। ব্যালেন্স শিটে কখনোই ফর দ্য ইয়ার অথবা ফর দ্য মান্থ লেখা যাবে না, এখানে ওই ডেটকে আমাদের অ্যাজ এট দিয়ে প্রকাশ করতে হবে। অ্যাজ এট সাপোজ মনে করেন 31 ডিসেম্বর, তাহলে লিখবো অ্যাজ এট 31 ডিসেম্বর। ইনকাম স্টেটমেন্ট বা ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মতো ব্যালেন্স শিটেও আমাদের 3টা কলাম থাকবে। পার্টিকুলার্স 2টা টাকার অ্যামাউন্টের ঘর, এবং আপনারা ব্যালেন্স শিটে সবসময় মনে রাখবেন 2টো সাইড থাকবে। একটা সাইডের নাম হচ্ছে অ্যাসেট, অপরটি হচ্ছে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এবং এই অ্যাসেট তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইবিলিটিস বা ওনার্স ইকুইটির সমান হবে। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে কি দেখতে পাই? এ ইকুয়াল টু এল প্লাস ওই। অ্যাসেট তার লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির সমান হবে। আপনি মনে করেন আপনার অর্গানাইজেশনের ক্যাশ, ইনভেস্টমেন্ট এইগুলো হচ্ছে আপনার অ্যাসেট, লাইবিলিটি হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল এবং ওনার্স ইকুইটি হচ্ছে ক্যাপিটালের যেই এন্ডিং ব্যালেন্স। এই দুটোর যোগফলের সমান হবে। তার মানে টোটাল অ্যাসেট যদি 5,000 টাকা হয় তাহলে টোটাল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির পরিমাণ হবে কত টাকা? 5,000 টাকা। তার মানে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে যা বলেছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা ব্যালেন্স শিটে এসে আমাদের এই 2টা সাইড মিলে যাবে।
উপরের যে ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা এই ফরম্যাটগুলো বুঝে মনে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে এই ফরম্যাটগুলো আমাদের ম্যাথ করার জন্য লাগবে। ধন্যবাদ সবাইকে।